তালিকা না পাওয়ায় ঢাকার বাইরে শুরু হয়নি শিক্ষার্থীদের টিকাদান। রাজধানীতে 16 সংখ্যার জন্ম সনদে নিবন্ধন জটিলতা। শতাংশ ভাড়া বাড়ানোর আশ্বাসে ট্রাক কাভার্ড ভ্যান ধর্মঘট প্রত্যাহার। বাসে ইচ্ছে মতো ভাড়া নেওয়ার অভিযোগ। দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে চলছে শেষ দিনের প্রচারণা। বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনায় প্রার্থী ভোটারদের শঙ্কা। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার মামলার রায় আজ। ঋণ জালিয়াতির অভিযোগে আসামি 11। বিশ্বের প্রথম ডিএনএ করোনা টিকা প্রয়োগ করবে ভারত। ইনজেকশন ছাড়াই দেওয়া যাবে জাইকোভ-ডি। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি আমি আরিয়া ইসলাম এবং আমি সঞ্চিল মজিদ তমার। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকার বাইরে এখনো শুরু করা যায়নি স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রম। কবে শুরু হবে তাও ঠিক হয়নি। তবে রাজধানীতে টিকার গতি বাড়াতে যুক্ত হচ্ছে আরও 2টি কেন্দ্র। এদিকে যেসব শিক্ষার্থীর জন্ম সনদ 16 সংখ্যার, সুরক্ষা অ্যাপে অপশন না থাকায় নিবন্ধন করতে পারছে না তারা। রাজধানীর 8টি স্কুল থেকে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে ফাইজারের টিকা। দিনে টিকা পাচ্ছে 16 থেকে 18 হাজার শিক্ষার্থী। প্রতিটি স্কুলে 25টি করে বুথ প্রস্তুত থাকলেও দেয়া হচ্ছে 10টি থেকে। দীর্ঘ লাইনে টিকা নিতে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের টিকাদান সহজ করতে কেন্দ্র বাড়াতে চায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কিন্তু স্কুলে মিলছে না একসঙ্গে 10টি এসি রুম। তাই আপাতত বাড়ছে না বুথের সংখ্যাও। ফলে প্রতিদিন 40,000 শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্য আপাতত পূরণ হচ্ছে না। আর ঢাকার বাইরের শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা হাতে না আসায় এখনও শুরু হয়নি টিকাদান। কেন্দ্রগুলো একটু বাড়ানোর চেষ্টা করছি, চট করে বাড়ানো যাচ্ছে না। তবে আমরা আশা করছি খুব দ্রুতই আমরা অন্তত আরও 2টো কেন্দ্র বাড়াতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের টিকা দেওয়ার যে সংখ্যা সেটি বাড়বে, মানে দৈনিক যে সংখ্যা সেটি অনেক বেড়ে যাবে। দেশে স্কুল শিক্ষার্থী 1 কোটির বেশি হলেও সুরক্ষা অ্যাপে নিবন্ধন হয়েছে মাত্র 2.5 লাখ। নিবন্ধনের জন্য রাজধানীর 4 লাখ শিক্ষার্থীর তথ্য জমা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে। আর যাদের জন্ম সনদ 16 সংখ্যার, তারা নিবন্ধন করতে পারছে না সুরক্ষা অ্যাপে। সব স্কুলে সব ছাত্র রেজিস্ট্রেশন করতে পারছে না। অনেকে 2বার 3বার 4বার চেষ্টা করার পরেও হচ্ছে না। এখন এটা আবার তাদের যাদের হয়নি তাদের নামের তালিকা আবার পাঠাতে বলছে। শুলো না, আমরা শুধু 17 যিনি নিবন্ধন করছে। এই প্রবলেমটা আমাদের নিবন্ধন শুরু হওয়ার আগেই আমরা আজ করতে পেরেছিলাম। আমাদের স্টুডেন্টদের আমরা বলেছি তোমরা 17 ডিজে নিবন্ধন করে আসো। তবে জন্ম সনদ নিয়ে জটিলতা অবসানের উদ্যোগের কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আমরা ইতিমধ্যে আইসিটি মন্ত্রণালয়কে এই বিষয়ে অনুরোধ করেছি, তারা একটা ব্যবস্থা নেবেন যাতে সবাই যেরকমই থাক জন্ম নিবন্ধন নম্বর, তারা যেন এই রেজিস্ট্রেশনের কাজটি করতে পারে। দেশে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া শুরু হয় 14 অক্টোবর। এ পর্যন্ত টিকা পেয়েছে প্রায় 1 লাখ শিক্ষার্থী। অগ্রাধিকার দেয়া হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 30% ভাড়া বাড়ানোর আশ্বাসে পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান ধর্মঘট প্রত্যাহার। সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে 2 ঘণ্টার বৈঠক শেষে ঘোষণা দেন মালিক সমিতির নেতারা। তাদের দাবিকে যৌক্তিক বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রীও। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে ধর্মঘট ডাকে বাস, লঞ্চ ও ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি। ভাড়া বাড়িয়ে রোববার ধর্মঘট প্রত্যাহার করে বাস ও লঞ্চ মালিকরা, কিন্তু ভাড়া না বাড়ানোয় ধর্মঘট চালিয়ে যান ট্রাক ও কাভার্ড ভ্যানের মালিকরা। এর পাশাপাশি যমুনা ও মুক্তারপুর সেতুর বাড়তি টোল এবং সিটি কর্পোরেশনের টোল প্রত্যাহারের দাবি তাদের। 3 দফা দাবি নিয়ে সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন নেতারা। 2 ঘণ্টার বৈঠক শেষে নেতারা ধর্মঘট প্রত্যাহার করেন। আমরা এগুলি নিয়ে পরবর্তী সময় আমরা পণ্য পরিবহন মালিক শ্রমিকরা আরও চূড়ান্তভাবে বসবো যে কিভাবে এগুলি বাস্তবায়ন করা যায়
বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের রাস্তা স্থগিত করলাম। আপনারা যে যেখানে আছে এখান থেকে গাড়ি পরিচালনা করার জন্য আমরা পণ্য পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন তাদের 30% ভাড়া বাড়ানোর প্রস্তাব যৌক্তিক। মালিক সমিতি ও অন্যদের সাথে আলোচনা করে ভাড়া সমন্বয় করার ঘোষণা দেন তিনি। এখন থেকে ধর্মঘট স্থগিত করছেন এবং পরবর্তীতে একটা ফলপ্রসূ আলোচনা, এই যে আমি যাদের কথা বললাম তাদের সঙ্গে আলোচনা করে তারা দ্রুততার সঙ্গে এই আলোচনায় বসবেন এবং আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে ফাইনালি তারা এই ধর্মঘট তারা প্রত্যাহার করতে হবে। এরপরও ভাড়া বাড়ানো না হলে আবার ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাক কাভার্ড ভ্যানের মালিকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি জানাবেন। ধর্মঘট প্রত্যাহারের পর পণ্য পরিবহন স্বাভাবিক হয়েছে কিনা? দেখুন, আমরা আগেও জানিয়েছি আসলে গতকালকে রাতে যখন পরিবহন ধর্মঘট স্থগিত করা হয় তখন থেকে আসলে বন্দরের যে অচল অবস্থা ছিল সেটা অনেকটাই কেটে গেছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বন্দরের একটি গেটে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে অনেকগুলো কন্টেইনারবাহী কাভার্ড ভ্যান দাঁড়িয়ে আছে, সেগুলো পর্যায়ে নতুন ভাড়ার তালিকা অধিকাংশ বাসে এখনো না থাকায় ইচ্ছেমতো ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। এ নিয়ে প্রায় প্রতিটি বাসেই হচ্ছে বাকবিতণ্ডা, যদিও অভিযোগ অস্বীকার করছেন চালক হেলপাররা। এদিকে যাত্রী কল্যাণ সমিতি বলছে সাধারণ মানুষের কথা চিন্তা না করে পরিবহন মালিকদের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েই ভাড়া বাড়ানো হয়েছে। 3 দিনের পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর রোববার সন্ধ্যা থেকেই রাজধানীতে চালু হয় গণপরিবহন। নতুন ভাড়ার বিষয়ে রোববার সিদ্ধান্ত হলেও সোমবারও নতুন ভাড়ার তালিকা পায়নি বাসের চালক হেলপাররা। বাসের মালিক পক্ষ তাদের ভাড়ার নতুন তালিকা দেয়নি, তাই পুরান ভাড়াতেই তারা যাত্রী পরিবহন করছে বলে দাবি চালক হেলপারদের। আমাদের মালিক পক্ষ বলছে যে চার্ট পাইতে হয়তো 2-3 দিন সময় লাগবে, আরো তো ওই 2-3 দিন আমাদের বলছে যে আগের ভাড়াই কাটতে। আমরা চার্ট এখনো পাই নাই, আজকে আমরা এই মাত্র প্রথম সিগন্যাল দিতেছি, এখন আমরা স্টেশনে গেলে তারপর বোঝা যাইব। চার্ট বানা হনো পাইছি না স্যার, অন্য টিকেট মাত্র 5টা টিকেট আইছি। যদিও যাত্রীরা অভিযোগ করছেন তাদের কাছ থেকে 1.5 গুণ পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। হঠাৎ ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ যাত্রীরা। এখন সাধারণ মানুষ হিসেবে যারা আছে আসলে তাদের তো অ্যাকচুয়ালি কোনো ক্ষেত্রেই কিছু করার থাকে না। তারা তো তখনই 3 টাকা বেশি ভাড়া নিচ্ছেন, এখন এই যাবার নতুন করে ভাড়া দেওয়াতে তো আরো 5 টাকা বেশি নিতেছে। আমরা কি করবো, আঙ্গর কাছ থেকে যে ভাড়া নেয় আঙ্গর যাতায়াত করতে হইব, বিপদ যাতায়াত করতে হইব না। এদিকে যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনে বলেছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সব পক্ষের সাথে আলোচনার প্রতিশ্রুতি দেওয়া হলেও এই ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে তার প্রতিফলন হয়নি। তাকে চিপায় ফেলে যা যা করা যায় আমি সেই কাজগুলি করব এবং আমার এই সেক্টরের যে দলীয় নেতাকর্মী ব্যবসায়ীরা তাদেরকে আমি একটা সুযোগ দিব, সেই সুযোগটি এখানে দেওয়া হয়েছে। মানুষকে অন্ধকারে রেখে, মানুষকে বাইরে রেখে সরকার মালিকদের এই যে ভাগাভাগি, আমরা এর তীব্র নিন্দা করি। নতুন প্রজ্ঞাপনে ডিজেল ছাড়া গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে নতুন ভাড়া প্রযোজ্য হবে না বলা হলেও সব পরিবহনেই বেশি ভাড়া নেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে এ সংকটে দ্রুত সমাধান দাবি করা হয়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিজেলের নতুন দামে ট্রাক চলাচলে প্রতি কিলোমিটারে জ্বালানি খরচ বাড়ছে 4 টাকা 69 পয়সা। এতে পণ্য পরিবহন খরচ অস্বাভাবিকভাবে বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আবার ক্যাপটিভ পাওয়ার ও জেনারেটরে ডিজেল ব্যবহার হওয়ায় সেদিকেও উৎপাদন খরচ বাড়বে। বিশ্লেষকরা বলছেন সরকারের এই সিদ্ধান্তে বেশি ক্ষতিগ্রস্ত হবেন প্রান্তিক ও নির্দিষ্ট আয়ের মানুষ। গত সপ্তাহে এক লাফে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়ায় সরকার। এর প্রেক্ষিতে গণপরিবহনে বর্ধিত ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে দুশ্চিন্তায় ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকরা, কারণ পণ্য পরিবহনে সরকার ন্যূনতম ভাড়া নির্ধারণ করে না। এটি নির্ধারণ হয় বাজারে ট্রাক কাভার্ড ভ্যানের চাহিদা ও যোগানের ওপর। পরিবহন মালিকদের হিসাবে 1 লিটার ডিজেলে একটি কাভার্ড ভ্যান চলে 3.2 কিলোমিটার পথ। সরকার ডিজেলের দাম লিটারে বাড়িয়েছে 15 টাকা, ফলে 1 কিলোমিটার পথ চলতে খরচ বাড়ছে 4 টাকা 69 পয়সা। পরিবহনের কোনো ভাড়া ক্যালকুলেট করার কোনো সিস্টেম স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বিআরটি ডেভেলপ করে নাই, যার ফলে আমাদের আসলে
চাহিদা এবং যোগানোর উপরে ভিত্তি করে আমাদের এই সেক্টরে ভাড়া নির্ধারিত হয়। ডিজেলের দাম বাড়ানোর ফলে চরম অস্বস্তিতে রপ্তানি খাতের উদ্যোক্তারা। পোশাক শিল্প মালিকরা বলছেন, পণ্য পরিবহন, ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন ও জেনারেটর চালাতে ডিজেল লাগে, এতে উৎপাদন খরচ বাড়ছে। তো সবকিছু মিলে আমার কস্টিং, ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু এই কস্টটা কিন্তু আমি এই মুহূর্তে বাজারদের সাথে সমন্বয় করার কোনো সুযোগ পাচ্ছি। এই সময়ে এই বৃদ্ধিটা আমাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি এবং সময় উপযোগী মনে হয়। এদিকে বিশ্লেষকেরা বলছেন, আমদানি করা ও দেশে উৎপাদিত পণ্য দুটোরই দাম বাড়বে ডিজেলের নতুন দামেই। এই ধরনের পণ্যের দাম যখন বাড়ে তখন এটার অভিঘাতটা মূলত কিন্তু যারা প্রান্তিক মানুষ আছেন, দরিদ্র মানুষ আছেন এবং একই সাথে যারা নির্দিষ্ট আয়ের মানুষ আছেন তাদের উপরে এটার প্রভাবটা বেশি। বিশ্লেষকেরা বলছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করোনার আঘাত থেকে অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। এ অবস্থায় সরকারকে ভর্তুকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইন লঙ্ঘন করে জ্বালানি বিভাগ তেলের দাম বাড়িয়েছে বলে অভিযোগ ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। দাম বৃদ্ধির প্রজ্ঞাপন বাতিল করা না হলে আইনের আশ্রয় নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2003-এর 34-এর 4 উপধারা অনুযায়ী কমিশন লাইসেন্সি এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের সাথে শুনানির পর ট্যারিফ নির্ধারণ করবে। এই আইন অমান্যে অর্থ ও কারাদণ্ডের বিধান রয়েছে। যদিও সব পক্ষের সঙ্গে আলোচনা না করে সম্প্রতি ডিজেল এবং কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়ায় সরকার। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলনে ভোক্তাদের সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন অনুযায়ী দাম বাড়ানোর এখতিয়ার একমাত্র বিইআরসির। আইনের 47 ধারায় আইন লঙ্ঘনের শাস্তির কথাও বলা আছে। বিপিসি উক্ত আইনের 34-এর 6 উপধারা লঙ্ঘন করে এখতিয়ার বহির্ভূতভাবে ওই মূল্য বৃদ্ধির প্রস্তাব জ্বালানি বিভাগে পেশ করে। জ্বালানি বিভাগ 34-এর 4 উপধারা লঙ্ঘন করে সেই প্রস্তাব মতে মূল্য বৃদ্ধি করে। সুতরাং বিআরসি আইন লঙ্ঘনের অপরাধে বিপিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং উক্ত মূল্য বৃদ্ধির আদেশ পুনর্বিবেচনা করা এখন জরুরি। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে প্রক্রিয়া অনুসারে মূল্য বৃদ্ধির প্রস্তাব বিইআরসির কাছে পাঠানোর দাবি জানায় ক্যাব। এছাড়া দাম বৃদ্ধির সিদ্ধান্তকে ব্যবসায়িক এবং আমলাতান্ত্রিক বলে উল্লেখ করেন সংগঠনের নেতারা। উৎপাদন ব্যয় এর প্রতিফলন পড়বে পরিবহন ব্যয়, আর তার প্রতিফলন পড়বে প্রতিটি পণ্য, প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। যখনই কেউ শুনে না তখন আমাদের একমাত্র পথ হলো আইনের আশ্রয় নেওয়া। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়াবে। এতে ভোগান্তির শিকার হবেন কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন ভাড়ার তালিকা অধিকাংশ বাসে না থাকায় যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এ নিয়ে প্রতিনিয়তই বাকবিতণ্ডা হচ্ছে। এ বিষয়ে মালিবাগ থেকে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, আজকের পরিস্থিতি জানাবেন। বাসগুলোতে আজকে নতুন ভাড়ার তালিকা দেওয়া হয়েছে কিনা, কি পরিস্থিতি? জি, গতকাল দিনভর ভাড়া নিয়ে যে নৈরাজ্য চলেছে, বলা চলে যে পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন, বাস মালিক সমিতির নেতারা এবং বাসের চালক হেল্পার যারা আছেন, তারা কিন্তু যা ইচ্ছা তাভাবে ভাড়া নিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন যাত্রীরা। আজকে সকাল থেকে আমরা যেটি দেখছি, এখন পর্যন্ত বেশিরভাগ বাসেই আপনার নির্ধারিত ভাড়ার যে তালিকা সেটি কিন্তু টানানো হয়নি। আমি যদি রাজধানীর মালিবাগের চিত্র আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, প্রতিটি বাসেই এক প্রকার, যেহেতু অফিস সময়, এই সময়টিতে যাত্রী বোঝাই করে এক একটি বাস চলাচল করছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিটা মুহূর্তেই বাকবিতণ্ডা হচ্ছে চালক হেল্পারের সাথে আপনার যাত্রীদের। এবং আমরা বিআরটি এর সাথে যোগাযোগ করেছি, তারা যেটি বলছেন, আজকে মঙ্গলবারের মধ্যে বলা চলে মহানগর এবং দূরপাল্লার সকল বাসে নির্ধারিত যে ভাড়া, সেই মূল্য তালিকা সেটি টানানো হবে এবং পৌঁছে দেওয়ার কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা তাদের কাছে এটিও জানতে চেয়েছিলাম, যেহেতু গতকালকের আগের দিন বলা চলে এই বিষয়ে নির্দেশনা বা প্রজ্ঞাপন জারি হয়েছে, গতকাল সারাদিন লেগেছে, তারা এই বিষয়ে কোনো বলা চলে তালিকা দিতে পারেনি। তারা যেটি বলছেন যে সকল পর্যায়ে ভাড়ার মূল্য তালিকা নির্ধারণ করতে তাদের একটু সময় লেগেছে, এই বিষয়টি কিন্তু তারা আমাদের বলেছেন। আর আজকে আমরা যখন সড়কে আসছি, যেটি দেখছি মূল্য তালিকা এখন পর্যন্ত বাস কর্তৃপক্ষ যারা আছে তাদের হাতে
সকল বাসের হাতে এখন পর্যন্ত পৌঁছায়নি, তবে আজকের মধ্যে পৌঁছানোর কথা কিন্তু তারা বলছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, বিআরটিএ যদিও বলছে শুধুমাত্র ডিজেল চালিত পরিবহন যেগুলো আছে সেগুলোর ভাড়া বৃদ্ধি পেয়েছে, এছাড়া সিএনজি চালিত পরিবহন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কোনো ভাড়া বৃদ্ধি পায়নি। তবে সড়কে এসে আমরা যেটি দেখছি সকল পরিবহনের ভাড়াই বৃদ্ধি পেয়েছে। অনেক ক্ষেত্রে যাত্রীরা বলছেন দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে, যেখানে আগে বলা চলে 10 টাকা নেওয়া হতো সেটা এখন 20 টাকা নেওয়া হচ্ছে, এমন অভিযোগও কিন্তু করছেন যাত্রীরা। বিআরটিএ যদি বলছে এই পরিস্থিতির তদারকিতে তাদের আলাদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং মনিটরিংয়ে তাদের আলাদা টিম কিন্তু মাঠে কাজ করবে, এমনটা দাবি করলেও আমরা সড়কে গতকালকে একেবারে ঢিলে ঢালা দেখেছি, যেমনটা আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমাদের চোখে তাদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। এছাড়া কোন বাসগুলো সিএনজি চালিত কিংবা কোন বাসগুলো ডিজেলে চালিত সেটি বোঝারও কিন্তু কোনো উপায় নেই। আমরা যখনই কোনো বাস মালিক কর্তৃপক্ষ বা বাস চালকদের সাথে কথা বলছি তারা কিন্তু তাদের প্রতিটি পরিবহনকেই ডিজেলে চালিত বলে কিন্তু দাবি করছেন। এর আগে যখন 2016 সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল তখন কিন্তু তারা দাবি করেছিল যে তাদের সকল পরিবহনই সিএনজিতে চালিত, সেই কারণে সিএনজির যখন দাম বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে তখনও কিন্তু তারা দাবি করেছিল যে সকল পর্যায়ের বাস ভাড়া বাড়ানোর জন্য। এবার যখন ডিজেলের দাম বাড়ানো হলো তখন বাস মালিক কর্তৃপক্ষ কিন্তু এবারও দাবি করছেন তাদের সমস্ত বাস ডিজেলে চালিত। এই পরিস্থিতিতে এক প্রকার বলা চলে সাধারণ মানুষ যারা আছেন তারা অনেকটাই হিমশিম খাচ্ছেন, তারা নিজেরাও বুঝতে পারছেন না কোন পরিবহনটি সিএনজি চালিত কিংবা কোন পরিবহনটি ডিজেলে চালিত। এই বিষয়ে যাদের তদারকি করার কথা তাদের একেবারে ঢিলে ঢালা নজরদারি কিন্তু চোখে পড়ছে। মালিবাগ থেকে জানাচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। জলবায়ু তহবিলে 29 কোটি পাউন্ড বরাদ্দ দিয়েছে যুক্তরাজ্য, বনভূমি রক্ষায় বরাদ্দ পাবে বাংলাদেশও। বরিশালের 91 নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 79টি পয়েন্টে নতুন করে ভাঙন, নতুন বাঁধ নির্মাণ করার দাবি। মানিকগঞ্জের পাটুরিয়ায় অর্ধডুবন্ত ফেরির তলদেশ থেকে পাম্পের মাধ্যমে পানি অপসারণের কাজ চলছে। আগামী বুধবারের মধ্যে পুরোপুরি কাজ শেষ করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে ফেরিটি বুঝিয়ে দেওয়া যাবে আশা করছেন উদ্ধার কাজে সংশ্লিষ্টরা। উদ্ধার কাজের সবশেষ অবস্থা জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, উদ্ধার কাজের এখনকার পরিস্থিতি জানাবেন। দেখুন, সকাল 9টার থেকে জেনুইন এন্টারপ্রাইজের যে উদ্ধার কর্মীরা আছে তারা কিন্তু তাদের যে ফেরিটি কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে উদ্ধারে। আমরা কিছুক্ষণ আগে বিআইডব্লিউটিএ উদ্ধার ফজলুর রহমান তার সাথে কথা বলেছি, তিনি যেটা আমাকে জানিয়েছেন যে এই ফেরির কিন্তু 95% উদ্ধার কাজ শেষ হয়ে গেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন এই ফেরিটি কিন্তু চতুর্দিক দিয়ে কিন্তু যে উইন্স বার্জ আছে সেটি দিকগুলো ঘেরাও করা হয়েছে, কারণ ফেরিটি যেন কোনোভাবে উল্টে না যায়। এবং আমরা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেনুইন এন্টারপ্রাইজের যে ডুবুরি দল আছে, বিশেষ ডুবুরি দল, তারা কিন্তু এই যে ফেরির যে ব্যাক সাইড, এই ব্যাক সাইডে আপনার অনেক আছে যে চাউলের বস্তা এবং অনেক আবর্জনা ময়লা এগুলো আছে, সেগুলি তারা পরিষ্কার করছেন। তিনি যেটা বলেছেন যে বিকেল নাগাদ এই ফেরিটি তারা ভাসিয়ে দিতে পারবে এবং এরপরে তারা ফেরিটি 2 দিন অবজারভেশনে রাখবে। রাখার পরে এই বিআইডব্লিউটিকে সঙ্গে নিয়ে এই ফেরিটি বিআইডব্লিউটিসিকে তারা হস্তান্তর করবেন। আর একটি বিষয় আপনাকে বলে রাখি, আমরা কালকে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি এই ফেরিটি কিন্তু 30টি ছিদ্র পাওয়া গেছে। সেই ছিদ্রগুলো কিন্তু কালকে আমরা যেটা দেখেছি যে রিংতালি এবং রাবারের ওপরে লোহার পাত বসিয়ে কিন্তু সেগুলো ওয়েল্ডিং করা হয়েছে কারণ যেন এই ফেরিটি যেন আবার পানি উঠে তলিয়ে না যায়। তো তারা ফেরিটি ওঠাচ্ছে এবং রিংতালি দিয়ে ওয়েল্ডিং করে সেগুলো আবার কাজ করে ধীরে ধীরে তারা ফেরিটি তারা তোলার কাজ করছেন। আমরা যেটা দেখেছি যে ফেরির যে এখন যে হ্যাজ আছে নিচে, সেই হ্যাজের যে পানি থাকে আলাদা আলাদা পার্ট সেই 10টি পার্ট, সেই পার্টে পানি থাকে, তাদের যে মেশিন আছে সেই মেশিন দিয়ে তারা এই পানি অপসারণ করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ। মানিকগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। ক্ষমতাসীন দল মনোনীত ও দলের বিদ্রোহী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলছে ইউপি নির্বাচনের শেষ দিনের প্রচারণা। ভোটারদের কাছে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা।
নির্বাচন কমিশন বলছে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী 11 নভেম্বর দ্বিতীয় ধাপে 846 ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর তৃণমূলের ভোট, তাই গ্রামগঞ্জের হাটবাজারে প্রচার প্রচারণা তুঙ্গে। দিনব্যাপী চলছে মাইকিং। নির্বাচন ঘিরে এই চিত্র পাবনার সুজানগর উপজেলার 10 ইউনিয়ন পরিষদের। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা জোরে সোরে নেমেছেন মাঠে। তবে আছে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ। যার যার ভোট সেই যাকে খুশি তাকে দিবে। সরকার যদি সুষ্ঠু ভোটের একটা করে দেয় তাহলে আমি বিপুল ভোটে জিতব। এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থী বেছে নিতে চান ভোটাররা। আমরা শান্তিপূর্ণভাবে ভোট দেব, যাকে খুশি তাকে দেব। দেশ একতা যৌথভাবে বসবাস করতে পারবি, আমরা সেইটাই প্রত্যাশা করি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলছে জেলা নির্বাচন কর্মকর্তা। এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং আইনানুগভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারে মুখর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার 14 ইউনিয়ন। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে অলিগলি। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দুয়ারে। রাতল ইউনিয়নকে একটা মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করতে পারি। স্থানীয় সরকারের যে কাজগুলো, সেই কাজগুলো ঠিকঠাকভাবে করাটাই বড় প্রতিশ্রুতি। দ্বিতীয় ধাপে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় 6টি ও খেতলাল উপজেলায় 2টি ইউনিয়নে প্রচার চলছে জোরে সোরে। সরকার দলীয় প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে থাকলেও বিদ্রোহী প্রার্থীরা রয়েছে চাপের মুখে। জোর করে ভোট নিতে হবে না, জিন্দাপি ভালোবেসে আমাকে ভোট দিবে, এই ধরনের কোনো হয় গন্ডগোল জিন্দাপি হবে না। বর্তমান সরকারের বোধোদয় হবে, তারা নিরপেক্ষ একটা নির্বাচন ব্যবস্থার সৃষ্টি করবে। এদিকে যশোরের শার্শা ডিহি ইউনিয়নে প্রার্থীর ছড়াছড়িতে হাঁপিয়ে উঠছে ভোটাররা। একই ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছে 11 জন, সবাই দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারে নির্বাচনী প্রচারণায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন ইউপি সদস্য প্রার্থী। সোমবার রাতে পিএমখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পিএমখালী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী রেজাউল করিম শিকদার সমর্থকদের নিয়ে প্রচারণায় বের হন। মধ্যম ঘোষণার পাড়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে সমর্থকেরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। স্বজনদের দাবি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনই হামলা চালিয়েছে। আসন্ন ইউপি নির্বাচন ঘিরে প্রার্থীদের দ্বন্দ্ব, প্রচার প্রচারণা ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রতিদিনই ঘটছে হামলা, ভাঙচুর ও গোলাগুলির ঘটনা। সহিংসতার কারণে আতঙ্কিত অনেক প্রার্থী ও ভোটার। সোমবার মেহেরপুরে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। পিরোজপুরে গোলাগুলির ঘটনায় 1 প্রার্থী সহ আটক 9 জন। আর নরসিংদীতে সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় 150 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার ধরলা গ্রামের 2 মেম্বার প্রার্থীর মধ্যে বিরোধ দীর্ঘদিনের। সোমবার ভোটের প্রচারণার সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষের সমর্থকরা। এতে নিহত হন ধলা গ্রামের 2 সহোদর জাহারুল ইসলাম ও শাহাদুল ইসলাম। আহত হন আরও 20 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বড়াপু ভোট চাইতে গেছিল, বাড়ির এদিকে এসে আমার বড়াপুকে আমার আব্বুকে পথে পেড়ে ধরে মারে। আর আমি সেই সময় আমার বড়াপুকে আর আব্বুকে বাঁচাতে গিয়ে আমার কোপ লাগে হাতে। আমরা এবারকার নির্বাচন বা বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন গন্ডগোল বা মারামারি। আমাদের এলাকার নির্বাচন যেন সুষ্ঠু একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয়। এখন যদি পরিবেশ ভালো হয় তাহলে ভোট জনগণ সবাই দেবে, পরিবেশ খারাপ হলে তো লোকজন যাবে না। এদিকে গত বৃহস্পতিবার নরসিংদীর আলোকবালি ইউনিয়নে নির্বাচন নিয়ে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 1 নারীসহ 3 জন নিহত হয়। এ ঘটনায় সোমবার 58 জনের নাম উল্লেখ সহ মোট 150 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহতের স্বজনরা। এলাকার পরিবেশ অনুযায়ী এখনো আমার হামলা হওয়ার ঘটনা ঘটতে পারে না। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন মহলের কাছ থেকে হুমকি পাচ্ছি নির্বাচন চাই দেওয়ার জন্য। আমাদের যারা চেয়ারম্যান সহ আলোকবালি ইউনিয়নের অনেক মেম্বারকে দিয়ে বাড়ি ছাড়া এবং আমরা ঠিকমতো বাড়িতে যেতে পারতেছি না। পিরোজপুর সদর উপজেলায় শঙ্করপাশা ইউনিয়নে রোববার রাতে নির্বাচনী প্রচারণার সময় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ হন। আহত হন তার সঙ্গের আরও 8 জন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সাধারণ সম্পাদক সহ 9 জনকে আটক করেছে পুলিশ। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ 11 জনের বিরুদ্ধে ঋণ জালিয়াতির মামলার রায় আজ। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলমের এই রায় ঘোষণার কথা রয়েছে। এর আগে দুবার রায় ঘোষণার দিন ঠিক হলেও বিচারক অসুস্থ থাকায় রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। মামলার আসামিদের মধ্যে ফার্মার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি কারাগারে আছেন। এছাড়া ব্যাংকের সাবেক এমডি এ.কে.এম. শামীম, সাবেক এসইভিপি গাজী সালাউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা জামিনে আছেন। গত বছরের 10 জুলাই প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে 11 জনকে আসামি করে মামলা করে দুদক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবছর 1889 আসনের বিপরীতে আবেদন করেছেন 3,07,978 জন শিক্ষার্থী। সকাল 9টায় ডি ইউনিটের জীববিজ্ঞান অনুষদের পরীক্ষার মাধ্যমে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। 5 শিফটে এই পরীক্ষা চলবে বিকেল 4টা পর্যন্ত। প্রতি শিফটে পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে 45 মিনিট করে। এবছর বিশ্ববিদ্যালয়ের 6 অনুষদের অধীনে 34টি বিভাগ ও 3 ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা চলবে আগামী 21 নভেম্বর পর্যন্ত। এবছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হবে না। শ্রেণীভিত্তিক নিজ নিজ প্রতিষ্ঠানের মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে, এমন সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ 1.5 বছর পর গত 12 সেপ্টেম্বর থেকে স্কুল খুলেছে। তবে এবছর প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে না, সেই সঙ্গে বার্ষিক পরীক্ষাও হচ্ছে না প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। শিক্ষকরাই ক্লাসরুমে শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন। বাড়ির কাজ, শ্রেণীকক্ষের পারদর্শিতা এবং ওয়ার্কশিটের মাধ্যমে এই মূল্যায়ন হবে। সেই সঙ্গে ডিসেম্বরে শিক্ষার্থীদের ক্লাসের সংখ্যাও বাড়ানো হবে। আপনারা জানেন আমরা তো ওয়ার্কশিট দিয়েছিলাম, সেই ওয়ার্কশিটগুলো আছে এবং আমাদের নিয়মিত ক্লাসগুলো হচ্ছে। মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর ক্লাসে পাঠার ব্যবস্থা করব। শিক্ষকরা বলছেন শ্রেণীভিত্তিক মূল্যায়নের সব প্রস্তুতি তাদের নেওয়া আছে। এক্সিলারেটেড রিমেডিয়াল লার্নিং প্ল্যানের মাধ্যমে আমরা যে পাঠদান করেছি তার মাধ্যমে মূল্যায়ন করতে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ প্রস্তুত রয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন এটি ভালো উদ্যোগ। প্রাথমিক পর্যায়ে পরীক্ষা কমাতে হবে, এ ধারা অন্যান্য বছরও বহাল রাখার পক্ষে তারা। একটা অ্যাসেসমেন্ট হওয়া দরকার হোক, কিন্তু সেটা আমি বারবার বলি যে সেটা বিদ্যালয় ভিত্তিক হওয়ার জন্য আমি মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর চৌমোহনীতে মন্দিরে হামলা ও লুটের ঘটনা ঘটে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমের উস্কানিমূলক ভিডিওর প্রভাবে, বলছে র্যাব। হামলায় জড়িত 4 জনকে লুট করা সামগ্রী সহ গ্রেপ্তারের পর এই তথ্য দেন কর্মকর্তারা। গ্রেপ্তারকৃতরা মন্দিরের মূল্যবান ধাতব বস্তুগুলো বিক্রির পরিকল্পনা করেছিল, জানিয়েছে র্যাব। গত 15 অক্টোবর নোয়াখালীর চৌমুহনীর একটি মন্দিরে হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। হামলার কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পর হামলায় জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজনের পরিচয় শনাক্ত করে র্যাব। মহল বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছিল, তারাও সেখানে অপপ্রচার সামাজিক তারাও দেখে এবং অন্যান্য হামলাকারীদের সাথে তারা একত্রিত হয়ে মূলত এই হামলাটি চালায়। র্যাব বলছে রংপুর সহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ভিডিও দেখে চৌমুহনীর একটি মন্দিরে হামলা চালায় গ্রেপ্তারকৃতরা। তাদের কাছ থেকে মন্দিরে লুণ্ঠিত বিভিন্ন পূজার সামগ্রী ও অলংকার উদ্ধার করা হয়েছে। লুট করার পরবর্তী তারা এই সামগ্রীসমূহ গ্রেফতারকৃত সোহাগের সহযোগিতায় বিভিন্ন ধাতব যে আইটেমগুলো রূপান্তর করে বিভিন্ন ভাঙারি দোকানে তারা বিক্রির প্রক্রিয়াতে ছিল। রংপুর, নোয়াখালী, চাঁদপুর সহ দেশের বিভিন্ন মন্দিরে হামলা ও ফেসবুকে গুজব ছড়ানোর বিভিন্ন মামলায় এ পর্যন্ত 40 জনের বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙনের কারণে বরিশাল অঞ্চলে প্রতি বছরই বাড়ছে বন্যা কবলিত এলাকা। এই বছর বিভাগের 91টি নদীতে বাঁধের 79টি পয়েন্টে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। বাঁধ সংস্কার ও রক্ষা কাজে প্রতি বছর গড়ে 100 কোটি
ভাঙ্গার আমাদের এই ঘর বাড়ি শেষ হয়ে গেছে, তারপরে জমি জমার ধান পান নষ্ট হয়ে গেছে, ধান পান বিস্ফেরা এটি নষ্ট হয়ে যেতেছে। তারপর ঘর বাড়িতে আমার বিভিন্ন সমস্যা। স্যার, আমি নদীর কাছে আমার বাসা, আমার ঘর বাড়িতে আমি ভাত খেতে পাই, পানি উঠতে যায় আমার ঘরে। পাওয়ার তথ্য মতে বরিশালের 6 জেলায় বন্যা নিয়ন্ত্রণ, নদী রক্ষা ও উপকূলীয় বাঁধে 361 পয়েন্টে ফাটল রয়েছে। বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে অযত্ন ও অবহেলার অভিযোগ ভুক্তভোগীদের। এই বাঁধ ভাঙাতে আমাদের অনেক সমস্যা হইতেছে, কৃষির, বাড়িঘর, আমাদের জমি জমা, অনেক কিছু, রাস্তা ডাইবে যেতেছে, ভাঙে যেতেছে। বাঁধের কাজ যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে বাঁধ ওইভাবে নির্মাণ হয় নাই, যার জন্য পানির স্রোতে বাঁধ ভেঙে গিয়ে বসতি, ঘর বাড়ি, তারপরে জমি জমার ফসল টসল সবকিছু নষ্ট হয়ে যাইতেছে। পাওবা বলছে গত অর্থ বছরে প্রায় 100 কিলোমিটার বাঁধ মেরামতের কাজ হয়েছে। এই অর্থ বছরে রয়েছে শতাধিক বাঁধ সংস্কার প্রকল্প। নদী তীরও ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাঁধও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে আমরা একটা প্রজেক্ট তৈরি করে ফেলেছি বাঁধ, এবং তার সঙ্গে নদী তীর সংরক্ষণ কাজেরও প্রস্তাবনা গিয়েছে। আর আমরা যে কাঠামোর পাশে দাঁড়িয়ে আছি, এটাও আমরা বাজেটের প্রস্তাবনা আমরা দিয়েছিলাম। আমরা এই মুহূর্তে বরাদ্দ পাইনি, এটা আমরা চেষ্টা করতেছি যে এরিয়া প্রিপারেশন করে হলো এটাকে যাতে আমরা মেরামতের আওতায় নিয়ে আসতে পারি। বরিশাল বিভাগের 6 জেলায় মোট 3346 কিলোমিটার বাঁধ রয়েছে। এর মধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ 759 কিলোমিটার, বাকিগুলো নদী রক্ষা ও উপকূলীয় বাঁধ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুকরিমুকরি বিদ্যুতের আওতায় এসেছে। ভোলার মূল ভূখণ্ড থেকে বুড়া গৌরাঙ্গ নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে দুর্গম এই জনপদকে। বিদ্যুৎকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি শিল্প কারখানা তৈরিতে আগ্রহী হয়ে উঠেছে এলাকার মানুষ। মিনি সুন্দরবন নামে পরিচিত চর কুকরিমুকরির ম্যানগ্রোভ বনাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বহু পর্যটক আসেন ভোলার এই জনপদে। চারদিকে পানি বেষ্টিত ছোট এই দ্বীপটির মনোরম দৃশ্য পর্যটকদের কাছে আকর্ষণীয়। বিদ্যুৎ না থাকায় দ্বীপটিতে রাত্রিযাপন ছিল বিড়ম্বনার। রিসোর্টগুলোতে নিজস্ব জেনারেটরের মাধ্যমে 2-4 ঘন্টার জন্য রাতে বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব হলেও দিনের পুরোটাই থাকতে হতো বিদ্যুৎ ছাড়া। এখন সার্বক্ষণিক বিদ্যুৎ চালু হওয়ায় পর্যটকদের সুযোগ সুবিধা অনেকাংশে বেড়ে গেছে। আগে আপনার জেনারেটর চালাইতাম, তৈল খরচাটা বেশি যেত, আর এখন বিদ্যুৎ হওয়ানে তৈল খরচাটা অনেক কম। হ্যাঁ, এখন বিদ্যুৎ অনেক ভালো হয়েছে, আমরা এসি চালাইতে পারতেছি। চর কুকরিমুকরি বিদ্যুতের কারণে আমরা বড় এক চার্জ দিতে পারি, ও যারা বেড়াইতে আসে তাগুলো আমরা আরামসে ঘুরতে পারি। আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ চালু হওয়ার আগেই ব্যবহারের সুযোগ পাওয়ায় খুশি গ্রাহকরা। বিদ্যুৎ সুবিধা পাওয়ায় তাদের জীবনযাত্রায় এসেছে ব্যাপক পরিবর্তন। এই বিচ্ছিন্ন এলাকায় আমরা কখনো কল্পনা করতে পারি নাই যে এই এলাকায় বিদ্যুৎ আসবে। আগে বিদ্যুৎ ছিল না, হারিকেন জ্বালায় আমরা লেখাপড়া করতাম, খুব কষ্ট হইতো। এখন বিদ্যুৎ আসাতে আমাদের অনেকটা সুবিধা হয়েছে। নদীর তলদেশ থেকে সাবমেরিন কেবলের সঞ্চালন লাইন উঠে এসে গভীর বন ভেদ করে গ্রাহকদের দ্বারে দ্বারে পৌঁছেছে বিদ্যুৎ। এখনো বাকি আছে কিছু কাজ, আগামী ডিসেম্বরে শেষ হবে পুরো কাজ। ব্যাপক উন্নতি হচ্ছে এবং মানুষ এই অফগ্রিড এলাকায় সহজে বিদ্যুৎ পেয়ে তারা আত্মহারা এবং আনন্দিত। তারা আমাদেরকে বলছে যে আমরা কল্পনাই করতে পারি না এত সহজে আমরা এই বিদ্যুৎ সরবরাহ পাবো। এই জন্য তারা বর্তমান সরকারকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছে। চর কুকরিমুকরি সহ আশপাশের 16টি চরে 1428 কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে। এতে 40,000 গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে, যার ব্যয় 387 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চলমান জলবায়ু সম্মেলনে অর্থ বরাদ্দ শুরু হয়েছে। গ্রিন ক্লাইমেট ফান্ডে এরই মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিপূরণ দিয়েছে যুক্তরাজ্য। প্রতিশ্রুত 29 কোটি পাউন্ড বরাদ্দ দিয়েছে দেশটি। এর মধ্যে 27 কোটি 40 লাখ পাউন্ড দেওয়া হবে দক্ষিণ এশিয়া সহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে। বাংলাদেশ বনভূমি রক্ষায় 134টি দেশের সাথে চুক্তিবদ্ধ হওয়ায় অর্থ বরাদ্দ পাবে বলে মনে করছেন জলবায়ু গবেষকেরা। জাতিসংঘের জলবায়ু সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে কিছুটা আলোর মুখ দেখছে। স্বাগতিক দেশ যুক্তরাজ্য কার্বন নির্গমনের দায়ে ক্ষতিপূরণ দিচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে। তাদের প্রতিশ্রুত 29 কোটি পাউন্ড সহায়তার সবটাই পরিশোধ করেছে।
এর আগে জলবায়ু ক্ষতিপূরণ তহবিলে প্রথম 10 লাখ পাউন্ড দেওয়ার প্রতিশ্রুতি দেয় স্কটল্যান্ড। এই তহবিলে 27 কোটি 40 লাখ পাউন্ড দেয়া হবে বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। সেই সাথে প্রশান্ত মহাসাগরীয় জলবায়ু ঝুঁকির দেশেও খরচ হবে এই বরাদ্দ। কর্পোরেটদেরকে বেশি টাকা দেওয়ার জন্য ওরা চিন্তা করছে, যেটা হয়তো আমাদের মতো দেশের জন্য একটা বড় ধরনের ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশন হতে পারে। এখনো কিছু ক্লিয়ার না, বাট যেগুলি ক্লিয়ার তাতে মনে হচ্ছে যে খুব বেশি হয়তো আশা হত হওয়ার সুযোগ নাই, আশা ভঙ্গের সুযোগটাই বেশি মনে হচ্ছে। কারণ হচ্ছে যে বড় দেশগুলি যারা জীবাশ্ম জ্বালানি বেশি ব্যবহার করে তাদেরকে আসলে কোনো বাগে আনা যাচ্ছে না। এবার সম্মেলনে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ব্রাজিল সহ 134টি দেশ বনভূমি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। 2030 সালের মধ্যে নিজ দেশে সবুজায়ন বৃদ্ধি করলে এই খাতেও প্রায় $8 বিলিয়ন বরাদ্দের অংশীদার হতে পারবে দেশ। গাছ কাটা বন্ধ করা এবং ভূমির ডিগ্রেডেশন বন্ধ করার মাধ্যমে এবং নতুন করে বনভূমি সৃজনের মাধ্যমে আমরা যদি প্রমাণ করতে পারি যে আমরা পরিবেশ রক্ষার স্বার্থে গাছ কাটা বন্ধ করছি, তাহলে এই প্যাকেজ অর্থাৎ এই আর্থিক প্যাকেজে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার একটা সুযোগ থাকবে। জলবায়ু গবেষকেরা বলছেন, পরিকল্পনা অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছিল না বাংলাদেশ। তবে এই বছর যুক্তরাজ্যের বরাদ্দের পর জলবায়ু তহবিল সচল হবে বলে মনে করছেন গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় ও শেষ সপ্তাহে গড়িয়েছে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন। জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে উঠতে উন্নত দেশগুলোর পক্ষ থেকে অর্থ বরাদ্দের ঘোষণা এলেও আশ্বস্ত হতে পারছেন না পরিবেশবাদীরা। তাদের অভিযোগ, প্যারিস জলবায়ু চুক্তির $100 বিলিয়ন আশ্বাসই যেখানে পূরণ হয়নি, সেখানে নতুন প্রতিশ্রুতি ভিত্তিহীন। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল গঠনের লক্ষ্য নিয়ে স্কটল্যান্ডের গ্লাসগোতে বসে জলবায়ু সম্মেলন। পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণের মাত্রা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে চলছে আলোচনা। সোমবার সম্মেলনে যোগ দিয়ে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় তিনি অভিযোগ করেন, চীন, রাশিয়ার পাশাপাশি মার্কিন রিপাবলিকান নেতারাও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নেয়া পদক্ষেপকে বাধাগ্রস্ত করছে। পরিবেশ রক্ষায় আমরা আমাদের কর্তব্য পালনে ব্যর্থ হয়েছি। 5 বছর আগেও এটি যেমন সত্য ছিল, আজও ঠিক তেমনই আছে, বরং বিশ্বকে আমরা আরো বেশি হুমকির মুখে ফেলেছি। কিন্তু আশার কথা হলো, বাইডেনের নেতৃত্বে পরিবেশ রক্ষায় নতুন করে এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র। জলবায়ু সম্মেলনে বারাক ওবামার উপস্থিতি ইতিবাচক হলেও তাকে সাধুবাদ দিতে নারাজ পরিবেশবাদীরা। তাদের মন্তব্য, প্যারিস জলবায়ু চুক্তির আশ্বাস পূরণে ব্যর্থ বিশ্ব নেতাদের এবারের প্রতিশ্রুতিও অবিশ্বাস্য। বিশ্ব নেতাদের মিথ্যা আশ্বাস নতুন কিছু নয়। 2009 সালে যখন 2020 সালের মধ্যে $100 বিলিয়ন প্রতিশ্রুতি দেওয়া হয়, তখন ওবামা ক্ষমতায় ছিলেন। এখন 2021, কোথায় সেই অর্থ? সেই আশ্বাস বাস্তবায়ন না করেই এবারের সম্মেলনে আবারও মিথ্যা প্রতিশ্রুতি দিতে এসেছেন। জলবায়ু সম্মেলনের 3টি প্রধান লক্ষ্য নিয়ে এখনো কোনো চুক্তি হয়নি। এখনো সমঝোতা হয়নি কার্বন বাণিজ্য ইস্যুতেও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বের প্রথম প্লাজমিড ডিএনএ ভ্যাকসিন জাইকোভ-ডির 1 কোটি ডোজ কিনতে যাচ্ছে ভারত। দেশটির নিজস্ব উৎপাদনকারী প্রতিষ্ঠান জাইডাস ক্যাডিলার তৈরি এই টিকা প্রতি ডোজের দাম পড়বে 265 রুপি। জাইকোভ-ডির টিকা প্রয়োগে লাগবে না ইনজেকশন। সূচমুক্ত এই টিকা দেওয়া হবে 12 বছরের ঊর্ধ্বের শিশুদের। এবছরের আগস্টে বিশ্বের প্রথম প্লাজমিড ডিএনএ ভ্যাকসিন জাইকোভ-ডির অনুমোদন দেয় ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এরপর টিকার দাম নিয়ে চলে দর কষাকষি। অবশেষে 3 ডোজের ভ্যাকসিনের প্রতিটির দাম 265 রুপি ধার্য করে আহমেদাবাদের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জাইডাস ক্যাডিলা। জাইকোভ-ডি টিকা প্রয়োগে লাগবে না ইনজেকশন, দেয়া হবে ফার্মাজেট যন্ত্রের মাধ্যমে। ফার্মাজেটের জন্য গুনতে হবে 35 রুপি। সব মিলিয়ে 358 রুপি খরচ পড়বে এক ডোজের। 28 দিনের ব্যবধানে এই ভ্যাকসিনের 3টি ডোজ নিতে হবে। ক্লিনিক্যাল ট্রায়ালে 3 ডোজ 66.6% কার্যকর বলে জানানো হয়।
দ্বিতীয় ডোজ দেওয়ার পরই কার্যকর ফল লাভের দাবি করে প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তারা জানায় এই টিকার 2 ডোজ নেয়াদের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেলেও মেলেনি মৃত্যুর তথ্য। ভারতের দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরুর পর 50টিরও বেশি কেন্দ্রে জাইকোভ-ডির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। এই প্লাজমিড ডিএনএ ভ্যাকসিন ডেল্টা সহ করোনা নতুন ধরনের মোকাবিলায় কার্যকর বলে দাবি প্রতিষ্ঠানটির। জাইকোভ-ডি 12 থেকে 18 বছর বয়সীদের জন্য নিরাপদ হওয়ায় প্রথমবারের মতো ভারতের 12 বছরের ঊর্ধ্বের শিশুদের এর মাধ্যমে আনা হয়েছে টিকার আওতায়। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে করোনায় 5,000 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 3,47,000। এই নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 50,70,000, শনাক্ত হয়েছে 25,10,00,000-এর বেশি। 24 ঘন্টায় সর্বোচ্চ 1,190 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়, সেখানে নতুন শনাক্ত প্রায় 40,000। সংক্রমণ নিয়ন্ত্রণে না এলেও সোমবার 9 দিনের লকডাউন শেষে অফিস আদালত খুলে দিয়েছে রুশ সরকার। এদিকে ভারতে তৈরি কোভ্যাক্সিন, চীনের সিনোভ্যাক এবং সিনোফার্ম টিকা প্রাপ্তদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। নভেম্বরের 22 তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এবং ভারতের পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও জানায় তারা। আফগানিস্তানে দিন দিন তীব্র হচ্ছে খাদ্য সংকট। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য মতে দেশটিতে দুর্ভিক্ষ সদৃশ জীবন কাটাচ্ছে 87 লাখ মানুষ, যা গত বছরের তুলনায় 30 লাখ বেশি। চরম মানবিক সংকটের জন্য দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক সংকটকে দায়ী করছেন বিশ্লেষকেরা। যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক দশক ধরে বিপর্যস্ত আফগানিস্তানের অর্থনীতি। যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের আমলেও খুব একটা উন্নতি হয়নি পরিস্থিতির। দীর্ঘদিন ধরে চলা খরা দুর্ভোগে যোগ করেছে বাড়তি মাত্রা। এমন পরিস্থিতিতে 15 আগস্ট কাবুল তথা গোটা দেশের দখল তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় বেড়েছে বিপত্তি। দেশটিতে সহায়তার অর্থপ্রবাহ বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। আফগান কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের প্রায় $1,000 কোটি যুক্তরাষ্ট্র আটকে দেওয়ার পর হাত গুটিয়ে নেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আন্তর্জাতিক মহলের অসহযোগিতার খেসারত দিচ্ছে বৈদেশিক সহায়তার উপর নির্ভরশীল আফগানিস্তানের মানুষ। জাতিসংঘের হিসেবে আফগানিস্তানের 60% মানুষ তীব্র খাদ্য ঘাটতিতে রয়েছে। দুর্ভিক্ষ সদৃশ জীবন কাটাচ্ছে 87 লাখ, যা গত বছরের তুলনায় 30 লাখ বেশি। হাসপাতালে বাড়ছে পুষ্টিহীন শিশুরোগীর সংখ্যা। গত 2-3 মাস ধরে পুষ্টিহীন শিশুর সংখ্যা বাড়ছে। অভিভাবকরা জানিয়েছেন অর্থাভাবে ঠিকমতো খাবার জোটে না তাদের। বিশ্লেষকরা বলছেন বিদেশে আটকে থাকা আফগান সম্পদ ও বিদেশি সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় লাখো আফগান মাস শেষে পারিশ্রমিকটুকুও পাচ্ছেন না। ফলে মেটানো যাচ্ছে না মৌলিক চাহিদা, বাড়ছে খাদ্য ঘাটতি, অপুষ্টির শিকার শিশুর সংখ্যা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কায় 4 জাতীয় টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে সিশেলসের মুখোমুখি হবে বাংলাদেশ। বাড়তি সেশনে শিষ্যদের ঝালিয়ে নিয়েছেন কোচ মারিও লেমস। কন্ডিশন কিছুটা পক্ষে গেলেও শতভাগ দিয়ে জয়ের লক্ষ্য লেমসের। শ্রীলঙ্কার রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4:30টায়। বৃষ্টি বাধায় ম্যাচ একদিন পেছানোয় লাভ হয়েছে বাংলাদেশের। পর্যাপ্ত অনুশীলন না হওয়া নিয়ে চিন্তা ছিল। বাড়তি সেশনে শিষ্যদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন মারিও লেমস। লঙ্কায় নভেম্বরের আবহাওয়া যদিও অস্বস্তি বাড়াচ্ছে। মঙ্গলবারের ম্যাচেও আছে বৃষ্টির চোখ রাঙানি, যদিও কাদা মাঠে সুবিধা পাওয়ার কথা বাংলাদেশেরই। এটা ঠিক, বৃষ্টির মধ্যে আমাদের খেলার অভ্যাস রয়েছে, তবে আমি এটাকে সুযোগ হিসেবে দেখতে চাই না। ভালো ফুটবল খেলেই আমাদের জিততে হবে। একদিন বেশি অনুশীলনের সুযোগ পেয়ে ভালোই হলো। আশা করছি ম্যাচে ছেলেরা সেরাটা দিয়ে জয় তুলে আনবে। গত বছর বঙ্গবন্ধু গোল্ড কাপে খেললেও সিশেলসের মুখোমুখি কখনোই হয়নি লাল সবুজ। ওই টুর্নামেন্টে আফ্রিকার দেশটির খেলা বিশ্লেষণ করে ওদের শক্তি দুর্বলতার ধারণা পেয়েছে জামাল তপুরা। আমাদের জন্য ভালো হয়েছে, কারণ আমরা একদিন বেশি পেয়েছি প্র্যাকটিসের সময়। তো আমরা কিন্তু ওদের খেলা দেখেছি, সে বঙ্গবন্ধু গোল্ড কাপ তারা কেমন খেলেছে। লিগের আমি মনে করি ফার্স্ট ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। টুর্নামেন্টের গুরুত্ব বেড়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার নিশ্চয়তা পাওয়ায়। সূচিতে বদল এসেছে। 17 তারিখের পরিবর্তে ফাইনাল 19 নভেম্বর। সেখানে থাকতে হলে ভালো শুরু দরকার জামালদের। আবিদুর রহমান,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। কমিটিতে আছেন এনায়েত হোসেন সিরাজ ও জালাল ইউনুস। অনুসন্ধানের স্বার্থে বিশ্বকাপ স্কোয়াডে ক্রিকেটার, কোচিং স্টাফ ও দলের সাথে সংশ্লিষ্ট সবার মতামত নিতে পারবেন দুই বোর্ড পরিচালক। র্যাঙ্কিংয়ে 6-এ উঠে বড় স্বপ্ন দেখিয়ে বিশ্বকাপ মিশনে গিয়েছিল বাংলাদেশ। কষ্টে সুপার 12-এ পৌঁছে মাহমুদুল্লাহর দল বন্দী ব্যর্থতার চক্রে। ভুলে ভরা বিশ্বকাপে খুঁজে পাওয়া যায়নি লড়াকু মানসিকতা। হেডকোচ রাসেল ডমিঙ্গোর ভূমিকা নিয়েও কথা উঠেছে। মোটা দাগে বিশ্বকাপে সমন্বয়ের অভাব ছিল স্পষ্ট। সবশেষে মাহমুদুল্লাহ যেন কারণ খুঁজতে গিয়ে অস্বস্তিতে পড়েছেন। এটা আমি নিজেও প্রবলি হয়তো ওই অ্যান্সারটা খুঁজছি গত কিছুদিন ধরে, যে কি মিসিং হচ্ছে বা কি করা প্রয়োজন। এবার ওমান আমিরাতে এমন হতাশাজনক পারফরমেন্সের কারণ খুঁজতে চাইছে বিসিবি। এরই মধ্যে গঠন করা হয়েছে 2 সদস্যের তদন্ত কমিটি। দায়িত্বে জালাল ইউনুস ও এনায়েত হোসেন সিরাজ। ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্টদের মতামত নেবেন 2 পরিচালক। কেন বিশ্বমঞ্চে এই করুণ পরিণতি সেটা খতিয়ে দেখা হবে। তবে তদন্ত কমিটি কবে নাগাদ তাদের রিপোর্ট জমা দেবে তা নিশ্চিত করেনি বিসিবি। ভরাডুবির পর পরিবর্তনের ডাক এসেছে। সুজনকে টেকনিক্যাল ডিরেক্টর করে সেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছে ক্রিকেট বোর্ড। জানুয়ারির মধ্যে ব্যাপক রদবদলের আভাসও তো মিলেছে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কাটারি ক্রিকেট টি-20 4 ছক্কার ফুলছুরিতে বোলারকে শাসন করতে হয় প্রতিনিয়তই। কিন্তু 20 ওভারের ক্রিকেটে অনেক পিছিয়ে বাংলাদেশ। টাইগার ব্যাটারদের এই বন্ধ্যাত্ব ঘুচাতে চান ইয়াসির রাবি। পাকিস্তান সিরিজের সুযোগ পেলে পাওয়ার হিটিং এর চ্যালেঞ্জে জিততে চান তিনি। বিশ্বকাপে টাইগার ক্রিকেটের হতশ্রীরূপ স্পষ্ট হয়েছে। ব্যর্থতার পাড় চুকানোর আগেই দৃষ্টিসীমায় আরেকটি অ্যাসাইনমেন্ট। ইনফর্ম পাকিস্তানের বিপক্ষে কঠিন মহারণ জেনেই পরিকল্পনায় দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা পিসিবির। মাত্রই বিশ্বকাপ মিশন শেষ করে এসেছেন নির্বাচক হাবিবুল বাশার। নিজেদের বাছাই করা সেরা দলটা কতটা খারাপ করতে পারে দেখেছেন নিজ চোখে। এবার সুজনের অধীনে থাকা 7 ক্রিকেটার থেকে সেরাদের বেছে নেওয়ার চ্যালেঞ্জ নিতে হবে বাশারকে। তাই সশরীরে হাজির হোম অফ ক্রিকেটে। টি-20 পাওয়ার হিটিংয়ের খেলা। বাংলাদেশের দুর্বলতা এখানেই। ইয়াসির, ইমন, শান্তদের মার্কাটারি ব্যাটিং আসল লড়াইয়ের প্রস্তুতি মাত্র। সাহসটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। সাহস না থাকলে আপনি কখনো 6 মারতে পারবেন না। এই জিনিসটা আমার কাছে মনে হয় একটা ব্যাটসম্যানের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে সাহস থাকতে হবে তাকে 6 মারার জন্য। জাতীয় দলে বেশ কয়েকবার ডাক পেলেও অপেক্ষা ফুরাচ্ছে না ইয়াসিরের। বিশ্বকাপে মিডল অর্ডারের ব্যর্থতায় পাকিস্তান সিরিজে অভিষেকের সম্ভাবনা। লম্বা সময় সাইড বেঞ্চে বসে থেকেও লক্ষ্য এখনো আগের মতোই উজ্জ্বল ইয়াসিরের। হিসাব করতে গেলে তো ভাই এখন 2019 থেকে হিসাব করতে হবে। রাফলি যদি বলা যায় 4-5 বার তো হবেই টিমের সাথে আছি। যখনই আমি মেন্টালি ডাউন থাকি তখন ওই কথাটাই চিন্তা করি যে আমি যে জায়গায় আছি ওই জায়গাতে অনেকের ড্রিম থাকা। তো হয়তো আমি আরেকটু কষ্ট করলে হয়তো আমি আসলে দরজায় আছি, যে কোনো সময় ঢুকতে পারি। বুধবার পাকিস্তান সিরিজের প্রাথমিক দল ঘোষণা হতে পারে। 12 নভেম্বর থেকে শুরু মূল প্রস্তুতি। তার আগে এই 7 ক্রিকেটার নিয়ে চলবে সুজনের নিবিড় পরিচর্যা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ সফরের জন্য 18 সদস্যের টি-20 দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মোহাম্মদ হাফিজ ছাড়া বিশ্বকাপ স্কোয়াডের বাকি 14 জনই আসছেন বাংলাদেশে। নতুন সুযোগ পাওয়া ক্রিকেটাররা হলেন ইফতেখার আহমেদ, হায়দার আলী ও খুশদিল শাহ। টি-20 সিরিজের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। প্রথম খেলা 19 নভেম্বর। 20 ও 22 নভেম্বর হবে পরের 2 ম্যাচ। 2 দলের প্রথম টেস্ট শুরু 26 নভেম্বর চট্টগ্রামে। 4 ডিসেম্বর থেকে মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু করবে বাংলাদেশ দল। সুপার 12-এর রোমাঞ্চ শেষ, এবার উত্তেজনা ছড়াবে সেমিফাইনাল। আগেই শুরু হয়েছে কথার লড়াই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পেতে পাওয়ার প্রেতে আগ্রাসী ব্যাটিংয়ের পরামর্শ পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের। প্রতিপক্ষ ডারায় থাকা হেইডেনের সঙ্গে বন্ধুত্ব ভুলে জয়ে চোখ অজি কোচ ল্যাঙ্গার। আর দলীয় সমন্বয়ে ইংল্যান্ড বধের লক্ষ্য কিউই পেসার মিলানের। আমিরাত পাকিস্তানের সেকেন্ড হোম। শারজা, দুবাই কিংবা আবুধাবি, কন্ডিশন ওদের মতো কে জানে। সুপার 12-এ বুঝিয়ে দিয়েছে বিশ্বকাপ জিততে এসেছে ম্যান ইন গ্রিন। পাকিস্তানি একমাত্র দল যাদের উপরে টসের প্রভাব পড়েনি।
আগে ব্যাট করলে বোর্ডে বড় রান তুলেছে ওরা, আগে বোলিংয়ে প্রতিপক্ষকে নাগালের মধ্যে রেখেছে ঠিকই, কিন্তু সেমিফাইনালের প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া তখন ওসব হিসেব পাশে থেকে যায়। চাপমুক্ত থেকে সর্বোচ্চ দিয়েই অজিবথের তাগিদ সাবেকদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটা বলেই গুরুত্বপূর্ণ, মোমেন্টাম ওদের পক্ষে। অজিদের বিপক্ষে সাফল্য পেতে পাওয়ার প্লেতে পাকিস্তানকে ভালো ব্যাটিং করতে হবে। ওপেনিংয়ে বাবর রিজওয়ানের ধারাবাহিকতা পাকিস্তানের প্রধান শক্তি। মিডল অর্ডারে মালিক হাফিজের অভিজ্ঞতা আর আসিফ আলীর মতো ফিনিশার ওদের ব্যাটিং লাইনে দিয়েছে পূর্ণতা। পেছন থেকে সাহস দিয়ে যাচ্ছেন পরামর্শক ম্যাথু হেইডেন। সেমিতে দেশের বিপক্ষ ডেরায় থাকবেন অজি কিংবদন্তি। হেইডেন এবং আমি 3 ঘন্টার জন্য বন্ধুত্ব ভুলে যাব। পেশাদারিত্বের জায়গায় আমরা তখন প্রতিপক্ষ। ওয়ার্নারের ছন্দে ফেরা দলের জন্য স্বস্তির, বাকিরাও ভালো খেলতে মুখিয়ে আছে। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালিস্ট এবার টি-20 বিশ্বমঞ্চে সেমিতে মুখোমুখি। নিউজিল্যান্ড কি পারবে প্রতিশোধ নিতে? নকআউটের আগে রয় মিলসের ইনজুরি ইংলিশদের ভারসাম্য নষ্ট করেছে। সেই সুযোগে কিউইরা কি এগিয়ে থাকবে? নিঃসন্দেহে ইংল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দল। ওদের দল ভারসাম্যপূর্ণ। আমরাও জয়ের ব্যাপারে আশাবাদী। লড়াইটা জমজমাট হবে। নেতৃত্বে নতুনের আহ্বান থ্রি লায়ন্সের। অধিনায়ক মর্গান দিয়েছেন অনেক। এই বিশ্বকাপে নিজেকে অন্য উচ্চতায় তোলার সুযোগ তার সামনে। দলের ফর্ম তাকে সাহসী করতেই পারে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইনজুরিতে জেসন রয়ের বিশ্বকাপ শেষ। সেমিফাইনালের আগে ইনফর্ম ওপেনারকে হারিয়ে বিপাকে ইংল্যান্ড। সুপার 12-এ নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় ব্যথা পান জেসন রয়। পরবর্তীতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। বের হওয়ার সময় মেডিকেল টিমে সহায়তা নিতে হয়েছিল। তখনই আঁচ করা যায় তার ইনজুরির অবস্থা। স্ক্যান রিপোর্টেও এসেছে দুঃসংবাদ। আসরে 5 ম্যাচে প্রায় 31 গড়ে 123 রান করেছেন জেসন রয়। এখন তার বদলি জেমস ভিন্স। আবুধাবিতে 10 নভেম্বর প্রথম সেমিতে ইংল্যান্ডের লড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ।